হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবুল সিকিউর। তো ভিউয়ার্স, চলছে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা। তো পার্টস অফ স্পিচ নিয়ে আমরা প্রথমে যে তিনটি প্রকার রয়েছে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে ভার্ব নিয়ে সম্পূর্ণ আলোচনা। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ভার্ব কি, ভার্ব কত প্রকার ও কী কী, তাদের সংজ্ঞা সহ একদম উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, যাদের ভারত সম্পর্কে জানার অধীর আগ্রহ এবং ইচ্ছা রয়েছে এবং যারা ভারত সম্পর্কে আদৌ জানতে চান এবং কিছু শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনও আমার চ্যানেলে নতুন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল ক্লাস। ভিউয়ার্স, বোর্ডে দেখতে পাচ্ছেন আমি আজকে ভারব নিয়ে আলোচনা করব। যে ভারব কাকে বলে, ভারবের প্রকারগুলো আমি একটি নির্দিষ্ট একটি চার্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে বোর্ডে লিখেছি। তো ভিউয়ার্স, আমরা এখান থেকেই ভারবগুলোর প্রকারগুলো চেনার চেষ্টা করবো এবং উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আগে বলে রাখি, যেহেতু এতগুলো বিষয় নিয়ে যখন একটা ভিডিওতে আলোচনা করতে গেলে অবশ্যই ভিডিওর রেজুলেশন অনেকটা বড় হতে পারে। তো ভিউয়ার্স, তো আপনারা অবশ্যই যদি কিছু শিখতে চান, অবশ্যই জানতে যদি চান, তাহলে অবশ্যই আপনার প্রথম যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্য রাখতে হবে। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনি এই যে এই ভারত সম্পর্কিত যতগুলো তথ্য রয়েছে, বিশেষ করে আমি মেইনলি যেগুলো প্রয়োজন আমি সেগুলোই আপনাদের সামনে আলোচনা করব আজকে। ভারত অনেক ধরনের ভারত রয়েছে, আমি জাস্ট এই ভারতগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমেই হচ্ছে ভারত। আমরা প্রথমেই জানবো ভারত কি। তো ভিউয়ার্স, ভারব কাকে বলে? ভারবের সঙ্গে হচ্ছে যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, সেগুলোকে বলা হয় ভারব। তো ভিউয়ার্স, ভারবের যেমন হি রিডস এ বুক, যে সে বই পড়ে। তো হি রিডস এ বুক, এখানের মাঝে কাজ হচ্ছে কি পড়া। এই যে পড়ার জন্য যে ইংরেজি প্রতিশব্দ ব্যবহার করা হয়, যে রিডস, এই রিডসটাই হচ্ছে ভারব। ভিউয়ার্স, ভারবের প্রধানত ভারব প্রয়োগ হচ্ছে দুটি প্রকার রয়েছে, একটি হচ্ছে ফিনিট ভারব আর একটি হচ্ছে নন ফিনিট ভারব। তো ভিউয়ার্স, আমি আবার বলছি, ভারব প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে ফিনিট ভারব আর একটি হচ্ছে নন ফিনিট ভারব। তো ভিউয়ার্স, ফিনিট ভারব কাকে বলে? ফিনিট ভারবের সঙ্গে হচ্ছে যে ভারবগুলোর দ্বারা একটি সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় বা অন্যান্য কোনো কিছু বলার বাকি থাকে না, সেগুলোকে বলা হয় ফিনিট ভারব। যেমন আমরা যে উদাহরণটা এনেছিলাম, যে হি রিডস এ বুক, তো এই সেন্টেন্সের মাঝে দেখা যায় সে একটি বই পড়ে। তো সে একটি বই পড়ে, যে এই বাক্যটি শোনার পরে আমাদের ভিতরে কিন্তু আর অন্যান্য কোনো কিছু বা এই বাক্য সম্পর্কিত আর কোনো কিছু জানার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা আমার ভিতর জন্মায় না। সেজন্যই এই পুরো সম্পূর্ণ অর্থটি কিন্তু প্রকাশ পেয়েছে এই ধরনের ভার্বগুলোকে। যেমন এই যে রিডস দ্বারা প্রকাশ পেয়েছে, রিডস এই সেন্টেন্সগুলোকে বা এই ভার্বগুলোকে বলা হয় ফিনিট ভার্ব। হচ্ছে নন ফিনিট ভার্ব। তো নন ফিনিট ভার্বের সঙ্গে হচ্ছে যে ভার্বগুলোর দ্বারা কোনো সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না এবং আরও কিছু শোনার জন্য আগ্রহ বা ইচ্ছা আকাঙ্ক্ষা জমে থাকে, বা আরও কিছু ওয়ার্ড বা অবজেক্ট সেখানে যুক্ত করলে তখন এই সেন্টেন্সটির অর্থটাকে কমপ্লিটলি করা যায়, সেগুলোকে বলা হয় নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব আবার দুই প্রকার। ফিনিট ভার্ব আবার দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। বিকজ প্রিন্সিপাল ভার্ব কি, অক্সিলিয়ারি ভার্ব কি, আমরা সেটা জানবো। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্বগুলো স্বাধীনভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। নিজের অর্থ নিজে প্রকাশ করার জন্য অন্য কোনো ভার্বের বা অন্য কোনো ওয়ার্ডের সাহায্য তার প্রয়োজন হয় না, সেগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন ইট, ডু, প্লে, ডান্স, সিং, এই সমস্ত ভার্বগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এরপর হচ্ছে ভিউয়ার্স অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে এমন কতগুলো ভার্ব যে ভার্বগুলো নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তবে প্রিন্সিপাল ভার্বকে হেল্প করার জন্য
প্রিন্সিপাল ভার্ব যেটা রয়েছে, যে স্বাধীন ভার্ব যেটা রয়েছে, সেই স্বাধীন ভার্বের অর্থটাকে বা বিভিন্ন কালের বিবর্তনে অর্থটার পরিবর্তনের সময় যে অক্সিলিয়ারি ভার্ব এসে যে সাহায্য করে, এই জন্য এগুলোকে অক্সিলিয়ারি ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। তো ভিউয়ার্স, এই অক্সিলিয়ারি ভার্বের সংজ্ঞা কি হতে পারে? অক্সিলিয়ারি ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ভার্বগুলো নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং অন্য ভার্বকে হেল্প করার জন্য ব্যবহৃত হয়। অন্য ভার্বের পূর্ব অবস্থান করে সেই ভার্বটাকে আরো একটু যুক্তিসঙ্গত এবং ভ্যালুয়েবল করে তোলে, সেগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। তো ভিউয়ার্স, আবার এই অক্সিলিয়ারি ভার্বেরও দুটি প্রকার রয়েছে, আবার প্রিন্সিপাল ভার্বেরও দুটি প্রকার রয়েছে। তো ভিউয়ার্স, আগে আমরা প্রিন্সিপাল ভার্বের দুটি প্রকার নিয়ে আলোচনা করি। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, ইনট্রানজিটিভ ভার্ব, সরি আমার ইনট্রানজিটিভ ভার্বটা একটু ভুল হয়েছে। ইনট্রানজিটিভ, হ্যাঁ ভিউয়ার্স, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো, আমি আবারও বলছি, যে ভার্বগুলো অবজেক্ট বা কর্ম গ্রহণ করে, যে ভার্বগুলো অবজেক্ট বা কর্ম গ্রহণ করে সেগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না এবং অবজেক্ট গ্রহণ ছাড়াই সে নিজের অর্থ কিন্তু নিজেই সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, সেগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, ট্রানজিটিভ ভার্বের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। এই যে আই ইটটাই ভার্ব, এই ইটটাই কিন্তু কাকে গ্রহণ করেছে? যে রাইসকে। আই ইট, আমি খাই, তো কি খাই? ভাত খাই। এই যে ভাত, যে রাইস, এই রাইস শব্দটি অবজেক্ট, এই অবজেক্টটি গ্রহণ করাতেই কিন্তু পুরো সেন্টেন্সটি বা যে প্রিন্সিপাল ভার্ব যেটি রয়েছে যে ইট, এই ইটের অর্থটাকে কিন্তু কমপ্লিটলি করেছে। তো ভিউয়ার্স, আই ইট রাইস, এখানে রাইসটা অবজেক্ট, এই অবজেক্টে গ্রহণ করার ফলেই সেগুলোকে, যদি অবজেক্ট গ্রহণ, কোনো ভার্ব যখন অবজেক্ট গ্রহণ করবে সেগুলোকে বলা হয় তখন ট্রানজিটিভ ভার্ব। আর ভিউয়ার্স, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে জাস্ট আই ওয়াক, আমি হাঁটি, আই রিড, আমি পড়ি। তো ইনট্রানজিটিভ ভার্বে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াক অর্থ হাঁটা, রিড অর্থ পড়া, এগুলো হচ্ছে ভার্ব। তো আই ওয়াকের মাঝে আর কোনো এখানে আর কোনো অবজেক্ট দেখা পাই না, বা এর বাইরে আদার্স কোনো ওয়ার্ড আমরা দেখতে পাই না, শুধুমাত্র একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে, কিন্তু তবুও অর্থটা কিন্তু ফুলই হয়ে যায়। কীরকম? আই ওয়াক, আমি হাঁটি, হ্যাঁ জাস্ট সিম্পল আমি হাঁটি, এটা দ্বারা ইজিলি বোঝা যাচ্ছে যে আমি হাঁটতেছি, তাহলে অর্থ সম্পূর্ণ হচ্ছে। কারণ অর্থ সম্পূর্ণ হতে হবে, কারণ এটি প্রিন্সিপাল ভার্বের একটি কাইন্ডস বা প্রিন্সিপাল ভার্বের একটি প্রকার, যেহেতু এখানে অর্থটা অবশ্যই ফুলি বা সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। তা আই ওয়াক দ্বারা সম্পূর্ণরূপে কিন্তু অর্থ প্রকাশ পেয়েছে, কিন্তু এখানে কোনো অবজেক্ট গ্রহণ করেনি। অবজেক্ট গ্রহণ না করলে সেগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট গ্রহণ করলে সেগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? আমরা বলেছি, আমরা জেনেছি অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে। এই অক্সিলিয়ারি ভার্বের দুটি প্রকার রয়েছে। যে দুটি প্রকার রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। তো ভিউয়ার্স, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কি? প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যেগুলো শুধুমাত্র টু ডু ভার্ব, টু বি ভার্ব, হ্যাভিং ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই সমস্ত অক্সিলিয়ারি ভার্বগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর মডাল অক্সিলিয়ারি, মূলত প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, যে মূলত যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলোই মূলত ভার্বের পূর্বে বসে একটা জাস্ট খুব মানে একটি জাস্ট হেল্পই করে, আর কোনো কিছু না, জাস্ট একটু সেন্টেন্সটিকে যেন একটু সৌন্দর্যমণ্ডিত হয়, বা অর্থ বা কালের দিক থেকে যেন ওইটাকে দেখতে বা সেন্টেন্সকে দেখতে এবং শুনতে অনেকটা মাধুর্যপূর্ণ হয়, সেই জন্যই মূলত প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহৃত হয়। কিন্তু মডাল অক্সিলিয়ারিগুলো হচ্ছে, যে মডাল অক্সিলিয়ারি যেগুলো রয়েছে সেগুলো জাস্ট পুরো একটি সেন্টেন্সের মুড বা ধরন, পুরো একটি সেন্টেন্সের মুড বা ধরন সম্পর্কে কিন্তু কি করে দিবে আপনাকে একটা আপনার মুড, যেটি আপনি যে কথা বলার ধরনটিকে প্রকাশ করে দিবে, যে মডাল অক্সিলিয়ারিগুলো। যেমন তো মডাল অক্সিলিয়ারি টোটাল 13টি রয়েছে ভিউয়ার্স। এরপর হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি তো বললাম। তো মডেল অক্সিলিয়ারি কোনগুলো? যে শ্যাল, শুড, ক্যান, কোড, উইল, ওট, মে, মাইট, হ্যাঁ, অট টু, এগুলোকে বলা হয় মডেল অক্সিলিয়ারি ভার্ব। তো ভিউয়ার্স, এরপর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই যে ট্রানজিটিভ ভার্বের 4টি প্রকার রয়েছে, যে 4টি প্রকারগুলো হচ্ছে কজেটিভ, রিসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, ফেক্টিটিভ। তো ভিউয়ার্স,
ট্রানজিটিভ ভার্ব মানে আমি আবারও মনে করে দিচ্ছি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো কিন্তু কি করে, যে অবজেক্ট গ্রহণ করে সেগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের 4টি প্রকার রয়েছে, আমরা এই যখন এই 4টি প্রকার নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথম হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের সংজ্ঞা হবে যে কোনো সেন্টেন্সের মাঝে যখন একটি সাবজেক্ট থাকে, কিন্তু সাবজেক্টটা সে নিজে কাজ না করে যখন অন্যজনের মাধ্যমে কাজটি সম্পাদন করায়। কোনো সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় না হয়ে অন্য কারো মাধ্যমে যখন সে নিষ্ক্রিয় থাকবে, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, অন্য কারো মাধ্যমে যদি কাজটা সম্পন্ন করায় তখন সেগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মাদার ফিডস হার বেবি। এখানে খাবার কিন্তু খাচ্ছে তার ছেলে বা শিশুটি। মাদার ফিডস হার বেবি, যে মা তার শিশুকে খাবার খাওয়াচ্ছে, মা নিজে খাচ্ছে না, মা খাওয়াচ্ছে তার সন্তানকে। তো ভিউয়ার্স, এইভাবে করে যখন যে নিজে কাজ না করে যখন অন্য কারো মাধ্যমে কাজ সম্পাদন করে নেওয়া বোঝায়, সেগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন মাদার ফিডস, মূলত মা যদি নিজে খেত তাহলে আমরা এখানে ফিডস ব্যবহার না করে আমাদের ব্যবহার করতে হতো ইট। মাদার ইট রাইস, বা মা ভাত খায়। হ্যাঁ, মাদার ফিডস, যেহেতু এখানে নিজে কাজ না করে তার সন্তানকে খাওয়াচ্ছে, মাদার ফিডস হবে খাওয়ায়, তার সন্তানকে খাওয়ায়। এই যে ধরনের ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। এরপর হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। তো ভিউয়ার্স, রিসিপ্রোকাল ভার্বগুলো হচ্ছে যে যে ভার্বগুলো রিসিপ্রোকাল প্রনাউন গ্রহণ করে থাকে। বিকজ আমি আবার বলছি, যে ভার্বগুলো রিসিপ্রোকাল প্রনাউন গ্রহণ করে থাকে সেগুলোকে বলা হয় রিসিপ্রোকাল ভার্ব। যেমন যদি বলা হয় যে দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আদার, দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আদার, বন্ধুরা একে অপরকে হেল্প করে, সাহায্য করে। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সকে যখন আমরা একটু বিশ্লেষণ করব, দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আদার, তো দ্য ফ্রেন্ডস হেল্পটা হচ্ছে ভার্ব এখানে, ইচ আদার, এই ইচ আদারটা হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। তো ভিউয়ার্স, যাদের প্রনাউন সম্পর্কে এখনও অনেকটা অপরিপক্কতা রয়েছে, তারা অবশ্যই আমার প্রনাউন নিয়েও একটি আলোচনা রয়েছে, সেখান থেকে প্রনাউন কি, প্রনাউন কত প্রকার, সংজ্ঞা সহ আমি আলোচনা করেছি। এই যে রিসিপ্রোকাল প্রনাউন এখানে আপনি শুনতে পাবেন, শিখতে পারবেন। আপনারা যদি রিসিপ্রোকাল প্রনাউন কি বা প্রনাউন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ওই ভিডিও থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, বলতে চাচ্ছিলাম দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আদার, যে এখানে যে ইচ আদার এটি হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন, আর হেল্পটা হচ্ছে ভার্ব। তো যে ভার্বটা যে রিসিপ্রোকাল প্রনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে সেগুলোকে বলা হয় রিসিপ্রোকাল ভার্ব। সো এখানে হেল্পটা ইচ আদারকে গ্রহণ করার ফলে, যে অবজেক্ট হিসেবে গ্রহণ করার ফলে হেল্প ভার্বটা আমরা রিসিপ্রোকাল প্রনাউনের রিসিপ্রোকাল ভার্ব হিসেবেই ধরে নিতে পারি। তো ভিউয়ার্স, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তো ভিউয়ার্স, রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে যে এখানে যে সমস্ত ভার্ব দ্বারা যে সাবজেক্ট এবং অবজেক্ট, এমন কতগুলো ভার্ব রয়েছে যে ভার্বগুলো দ্বারা সাবজেক্ট এবং অবজেক্ট দুইজনই একই ব্যক্তি প্রকাশ করে, বা যে সেন্টেন্সের মাধ্যমে বা যে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই একই ব্যক্তিকে নির্দেশ করে, সেই সেন্টেন্সের ভার্বকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো, সে নিজেকে হত্যা করেছিল। হি কিল্ড হিমসেলফ। তো ভিউয়ার্স, সে হত্যা করেছিল হিমসেলফ, নিজেকে। তো সে নিজেকে হত্যা করেছিল, যে সে নিজেকে, তার মানে এখানে যে সাবজেক্ট সেই অবজেক্ট, অবজেক্ট যে সেই সাবজেক্ট। তো ভিউয়ার্স, এখানে যে নাউন যে অবজেক্টও সে, বা এখানে সাবজেক্ট যে অবজেক্টও সে। তো একই ব্যক্তি বা একই সেন্টেন্সের মাধ্যমে, একটি সেন্টেন্সের মাধ্যমে যখন একই ব্যক্তি দ্বারা অবজেক্টও প্রকাশ করে, আবার সাবজেক্টও নির্ণয় করে বা নাউনও নির্ণয় করে, তখন সেগুলোকে বলা হয়, সেই সেন্টেন্সটির ভার্বকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। তো ভিউয়ার্স, এরপর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই যে ফ্যাক্টিটিভ ভার্ব কি? তো ভিউয়ার্স, ফ্যাক্টিটিভ ভার্বের সঙ্গে হচ্ছে যে যেই সেন্টেন্সের মাঝে যে এই অবজেক্ট গ্রহণ করার পরও আবার অন্য কতগুলো ওয়ার্ড আনার পর তবে এই অবজেক্ট সহ নিয়ে পুরো সেন্টেন্সটির অর্থের পূর্ণতা পায়।
তো ভিউয়ার্স আমি আবার বলছি যে ফ্যাক্টিটিভ হচ্ছে যেই সেন্টেন্সগুলোতে ভার্বও থাকবে, অবজেক্টও গ্রহণ করবে, কিন্তু ভার্ব এবং অবজেক্ট দুইটাই গ্রহণ করার পরেও আরও অন্যান্য কোনো কিছু ওয়ার্ড এনে সংযুক্ত করলেই তবে ওই সেন্টেন্সের অর্থের পূর্ণতা পায়, অন্যথায় অর্থের পূর্ণতা পায় না। সেগুলোকে বলা হয়, সেই ধরনের ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। তো ভিউয়ার্স যদি আমরা বলি এখানে উই হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেড মানে হচ্ছে ভার্ব এবং হিম মানে হচ্ছে অবজেক্ট, তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পেয়ে গেলাম। তো এতটুকুতে যদি আমরা অর্থ করতে চাই, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছি, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছি, জাস্ট এতটুকুই যদি হয় তাহলে পুরো সেন্টেন্সের অর্থটা কিন্তু এখনো অসম্পূর্ণ রয়ে যায়। যদি আরেকটি শব্দ আনা হয়, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, উই ইলেক্টেড হিম মেম্বার অফ ইউনিয়ন, হ্যাঁ এমইউপি। তো ভিউয়ার্স এরকম করে যখন এই যে বাকি যে ওয়ার্ডগুলো আনার ফলে পুরো সেন্টেন্সটি যে পূর্ণতা পায়, সেই পুরো সেন্টেন্সটি পূর্ণতা পেলেই তো কোন ভার্বের মাধ্যমে বা কোন ভার্ব, যেই ভার্ব এখানে পূর্ণতা পাওয়ার ক্ষেত্রে যে ভার্বটি ব্যবহার করা হয়েছে সেগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তো ভিউয়ার্স আশা করি ওই যে এতক্ষণ যা আমরা আলোচনা করেছি সবগুলো হচ্ছে ফিনিট ভার্ব। তো ফিনিট ভার্ব কি? ফিনিট ভার্ব বলেছিলাম যে ভার্বগুলোর নিজেই নিজের অর্থ সুন্দর পাবে, বা যে ভার্বগুলো ব্যবহারের ফলে একটি সেন্টেন্সের অর্থর পূর্ণতা পায়, সম্পূর্ণরূপে প্রকাশিত হয়ে যায় যে কে বোঝাতে চাচ্ছে এই সেন্টেন্স দ্বারা, সেগুলোকে বলা হয় ফিনিট ভার্ব। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রাইমারি, মডাল অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কজেটিভ, রিসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, ফ্যাক্টিটিভ, এখানে যে এই সমস্ত ভার্বগুলো, সব ভার্বগুলো কিন্তু ফিনিট ভার্বের আওতায়। এই যে প্রাইমারি, প্রিন্সিপাল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এই ভার্বগুলো দিয়ে যতই আপনি সেন্টেন্স তৈরি করেন না কেন, সবগুলো ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব মানে হচ্ছে যে এই সেন্টেন্সটির অর্থের সম্পূর্ণতায়, অর্থের কিন্তু পূর্ণতা অলরেডি পেয়েছে, অর্থের পূর্ণতা পেয়ে যাবে। যে ফিনিট, এই হচ্ছে ভিউয়ার্স ফিনিট ভার্ব। এরপর হচ্ছে নন ফিনিট ভার্ব। এই নন ফিনিট ভার্ব হচ্ছে যেই ভার্বগুলোর ব্যবহারের ফলে কোনো সেন্টেন্সের অর্থের পূর্ণতা পায় না, এবং আরও কিছু বললেই তবে পরবর্তীতে কিন্তু পূর্ণতা পাওয়া যায়, সেগুলোকে বলা হয় নন ফিনিট ভার্ব। তো ভিউয়ার্স নন ফিনিট ভার্বও তিন প্রকার। এক হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, দুই জিরান্ড, তিন নম্বর হচ্ছে পার্টিসিপল। তো ভিউয়ার্স ইনফিনিটিভ কি আমরা জানবো, জিরান্ড কি, পার্টিসিপল কি আমরা জানবো। তো ভিউয়ার্স শুরুতেই বলছি, ইনফিনিটিভ হচ্ছে যে ভার্বগুলোর পূর্বে টু প্রত্যয় যোগ করে বা টু যোগ করার ফলে যে ভার্বের যে একটি অর্থের পরিবর্তন হয়ে যায়, সে অর্থের পরিবর্তনের জন্য যে ওয়ার্ডের কারণে বা যে ভার্বের কারণে অর্থের পরিবর্তন হয়েছে, সেই অবস্থাকে বলা হয় ইনফিনিটিভ। যেমন তো আমরা বলেছি ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের পূর্বে টু যোগ করা। তো টু প্লাস ভার্বকে আমরা কিন্তু ইনফিনিটিভ বলতে পারি। টু প্লাস ভার্ব, TO2 প্লাস VERB ভার্ব, টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। তো ভিউয়ার্স যেমন এটার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে হি রাইজেস আর্লি টু টেক এক্সারসাইজ, যে এখানে টেক হচ্ছে ভার্বের পূর্বে কিন্তু টু এসেছে, তো টু এবং ভার্বের পূর্বে টু আসলে তখন সেগুলোকে বলা হয় ইনফিনিটিভ। তো ভিউয়ার্স হি রাইজেস আর্লি, সে ভোরে ঘুম থেকে উঠে, কেন উঠে? টু টেক এক্সারসাইজ, কেন? এক্সারসাইজ করতে, ব্যায়াম করতে, শারীরিক যে ব্যায়াম রয়েছে সেই শারীরিক ব্যায়াম করার জন্য সে কিন্তু ঘুম থেকে উঠে যায়। তো হি রাইজেস আর্লি টু টেক এক্সারসাইজ, এই যে করতে, টেক মানে হচ্ছে নেওয়া, টেক মানে হচ্ছে যে কোনো কিছু নেওয়া। তো হি রাইজেস আর্লি টু টেক এক্সারসাইজ, টু টেক আসাতে অর্থটা কিন্তু হয়ে যাচ্ছে কি করতে, সে করতে উঠে যায়, যে ব্যায়াম করতে উঠে যায়, ব্যায়াম সম্পাদনের জন্য উঠে যায়, বা যে কোনোভাবে এই ধরনের যে কোনো একটি অর্থ আপনি ধরে নিতে পারেন। তো ভিউয়ার্স এরপরে হচ্ছে জিরান্ড মানে হচ্ছে ভিউয়ার্স যে ভার্বের শেষে যে আইএনজি যুক্ত করা, এবং আইএনজি যুক্ত করলে, শুধুমাত্র আইএনজি যুক্ত করলেই কিন্তু জিরান্ড হয়ে যায় না। আইএনজি যুক্ত করলে জাস্ট এরকমই হতে হবে যে ভার্ব এবং এই যে নাউন,
এই যে জিরান যে ভারবটি, সে ভারবটি একই সময়ে একই সাথে ভারব এবং নাউন হিসেবে কিন্তু বা সাবজেক্ট হিসেবে কিন্তু জিরান হয়। নাউন এবং সাবজেক্ট একইভাবে ভারব এবং নাউন এটা যুক্ত একই কাজ করলে তখন সেগুলোকে বলা হয় জিরান। আর জিরানের শেষে সবসময় একটি আইএনজি যুক্ত হবে। বিকজ আমি আবারও বলছি, জিরান ভারবগুলো গঠিত হয় ভারবের শেষে যখন আইএনজি যুক্ত হয়। তবে আইএনজি যুক্ত হলে যে সবগুলোকে জিরান বলা হবে তা না। তো জিরান হওয়ার জন্য ওই যে ভারবের শেষে আমরা আইএনজি যোগ করব সেটি হতে হবে সাবজেক্ট অথবা নাউন একই সাথে ভারবের কার্য সম্পাদন করবে, সেগুলোকে বলা হয়। যেমন রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। আমরা যদি বলি রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, যে সকালে ওঠা বা ভোরে ওঠা ইজ এ গুড হ্যাবিট, একটি ভালো অভ্যাস। তো ভিউয়ার্স দেখেন, রাইজিং আর্লি এই পুরোটা কিন্তু এক হিসেবে প্রথমত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইজ এ গুড হ্যাবিট, এই যে এটি একটি ভালো অভ্যাস, তো রাইজিং আর্লি এটি কিন্তু একটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং পরবর্তীতে আবার যখন চিন্তা করি রাইজিং আর্লি মানে ঘুম থেকে ওঠা এটা আবার কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। কারণ রাইজিং আর্লি ঘুম থেকে ওঠা এটাও একটি কাজ, এটি একটি ভার্বও হচ্ছে। আবার প্রথমে ইউজ করাতে বা রাইজিং আর্লিটা এখানে যে মানে কোন বিষয় নিয়ে কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে রাইজিং আর্লি নিয়ে বা সকালে ওঠা নিয়ে। তো যে বিষয় নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তো ভিউয়ার্স, তো একইভাবে এখানে সাবজেক্ট এবং রাইজিং বা RISING রাইজিং দ্বারা আপনার ভার্বেরও অর্থ প্রকাশ করে, আবার সেটা এদিকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো যেই ভার্বগুলো আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং একই সাথে সাবজেক্টেরও কার্য সম্পাদন করে, সেগুলোকে বলা হয় জিরান। তো ভিউয়ার্স, এরপর হচ্ছে পার্টিসিপল। তো পার্টিসিপল হচ্ছে যে ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হবে। আইএনজি যুক্ত হলে শুধুমাত্র, তো ভিউয়ার্স জিরান এবং পার্টিসিপল একই রকম মনে হতে পারে। তো আমি বলতেছি যে আইএনজি যুক্ত হবে ঠিক, তবে ওই যে অর্থের ভিন্নতায় বা ওইখানে বলেছিলাম আমরা জিরানটার সময় বলেছিলাম কি যে ভার্ব এবং নাউন বা সাবজেক্টের কাজ সম্পাদন করে। তো ভিউয়ার্স, এখানে যে পার্টিসিপলের সময় ভার্বের কাজ পাশাপাশি এবং অ্যাডজেক্টিভের কাজ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে, সেগুলোকে বলা হয় পার্টিসিপল। যে ভার্বগুলো, আমি আবার বলছি, যে ভার্বগুলো শেষে আইএনজি যুক্ত হয়ে একই সাথে বা একইভাবে বা একই সাথে একত্রে যে সেই ভার্বটি অ্যাডজেক্টিভ এবং ভার্ব উভয় হিসেবেই কিন্তু একটি সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় পার্টিসিপল। যেমন এ বার্ড ইজ ফ্লাইং, একটি পাখি আকাশে উড়ে বা আকাশে উড়ছে, একটি পাখি আকাশে উড়ছে। এখানে ফ্লাইংটা হচ্ছে জাস্ট যে শেষে যে ফ্লাইং যে ভার্বটি রয়েছে, এ বার্ড ইজ ফ্লাইং, ইজ আসাতে ভার্বের শেষে আইএনজি আসাতে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হইল। তবে এখন এ বার্ড ইজ ফ্লাইং, একটি পাখি আকাশে উঠছে, এটি হচ্ছে এ বার্ড ইজ ফ্লাইং। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা যে আই স এ ফ্লাইং বার্ড, আমি উড়ন্ত একটি পাখি দেখেছি। ফ্লাইং বার্ড, আমি উড়ন্ত একটি পাখি দেখেছি। তো ভিউয়ার্স, প্রথম উদাহরণে এ বার্ড ইজ ফ্লাইং, একটি পাখি আকাশে উঠছে, এখানেও যেমন আইএনজি যুক্ত হয়েছে। আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছি, এখানেও কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। তো ভিউয়ার্স, ডিস্টেন্সটা কই? প্রথম বাক্যের মাঝে এই যে জাস্ট এটা ভার্ব হিসেবে ফ্লাইংটা ছিল, কিন্তু দ্বিতীয় যে উদাহরণ আমি আনলাম, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটু উড়ন্ত পাখি দেখেছি। তো উড়ন্ত পাখি বলতে পাখিটা উঠতেছে, পাখিটা উড়ন্ত অবস্থায় আছে, এটাই কিন্তু তার একটি অবস্থা। এই যে অবস্থা প্রকাশ করলেই আমরা জানি নাউন বা প্রনাউনের যখন অবস্থা প্রকাশ করে তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো পাখিটির যে একটি অবস্থা, উড়ন্ত অবস্থা প্রকাশ করছে, তো সেই হিসেবে আমরা এই ফ্লাইংটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ধরে নিতে পারি। আবার যে উঠতেছে উড়ন্ত অবস্থায়, যে ওড়াটাও কিন্তু ভার্ব। তো একইভাবে এই যে ভার্বটি যে ফ্লাইং,
আই স এ ফ্লাইং বার্ড, এই যে ফ্লাইং শব্দ ভার্বটি কিন্তু একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটিরই অর্থ প্রকাশ করেছে, তাই এই ধরনের ভার্বগুলোকে বলা হয় পার্টিসিপল। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন বা কোনো বিষয়ে আমাকে পরামর্শ দেওয়ার মতো আপনার ভিতর কোনো অভিব্যক্তি যদি জমে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনার মনের অভিব্যক্তি জানিয়ে দিবেন। এবং কোনো বিষয় যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে বলবেন যে ভাইয়া আমি এটা বুঝিনি, বা স্যার আমি এটা বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো যদি ভালো লাগেই থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।